প্রিয় ছাত্রছাত্রী, আজকে আলোচনা করব কৃষির পরবর্তী যে টপিকগুলো রয়েছে শস্যাবর্তন, শস্য প্রগাঢ়তা, শস্য সমন্বয় নিয়ে। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হলো শস্যাবর্তন। শস্যাবর্তন কাকে বলছে? বলা হচ্ছে মৃত্তিকা ক্ষয়রোধ, জমির গুণগত মানের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা, উৎপাদিত ফসলের মধ্যে একটা বৈচিত্র্য আনা। এই সমস্ত কারণে একই জমিতে পর্যায়ক্রমে যখন অনেকগুলি শস্যে বা ভিন্ন ভিন্ন শস্যের চাষ করা হয় তাকে বলা হয় শস্যাবর্তন। আবারও বলছি, মৃত্তিকা ক্ষয়রোধ, তোমার জমির গুণগত মানের উর্বরতা বজায় রাখা, পরবর্তীতে শস্য উৎপাদনের বিভিন্নতা বজায় রাখা, এই সমস্তগুলোর উদ্দেশ্যে একই জমিতে যখন বিভিন্ন ধরনের শস্যের পর্যায়ক্রমিক চাষ করা হয় তখন তাকে বলা হয় শস্যাবর্তন। শস্যাবর্তনের ধারণা দিতে গিয়ে 1979 সালে স্যার আলেকজান্ডার এবং গিবসন একটা পর্যায়ক্রমিক ধারণা আমাদেরকে দিয়েছিলেন। কি সেই ধারণা? চলো দেখে নেওয়া যাক। ওনারা বলেছেন যে একই জমিতে ধরে নাও যে স্টেপ 1 বা প্রথম পর্যায়ে, কোনো জমির একটা প্রথম পর্যায়ে কি হচ্ছে, সেখানে মানুষ ও পশু খাদ্যের চাষ হচ্ছে। মানুষ ও পশু খাদ্যের চাষ হচ্ছে। মানুষ ও পশু খাদ্যের মধ্যে কি কি পড়বে? ধরে নাও ধান মানুষের খাদ্য, পশু খাদ্যের মধ্যে ভুট্টা, যদিও ভুট্টা কিন্তু মানুষও খায়, তবুও ভুট্টা ব্যাপক অর্থে চাষ করা হয় পশু খাদ্যের হিসাবে। এর পরবর্তীতে কি করা হচ্ছে, পরের যে সময়, সেই সময়ে অর্থাৎ স্টেপ 2তে কি চাষ করা হচ্ছে? স্টেপ 2 বা দ্বিতীয় পর্যায়ে চাষ করা হচ্ছে যে মূলত নাইট্রোজেন সরবরাহকারী কিছু ঘাস, যেমন ধরে নাও হে, ক্লেভার, আলফালফা, এই ধরনের কিছু ঘাস। অর্থাৎ এখানে আমরা বলতে পারি নাইট্রোজেন সরবরাহকারী ঘাস। এতে তোমাদের বলে রাখা ভালো যে এই ধরনের যে ফসল, মটর, হে, ক্লেভার বা আলফালফা, এই ধরনের ঘাসগুলির মূলে যে রাইবোসোম নামক আমাদের ব্যাকটেরিয়া থাকে, সে বাতাসের মুক্ত নাইট্রোজেনকে কি করে, মৃত্তিকার মধ্যে নাইট্রোজেন অণুতে পরিণত করে। এর ফলে মৃত্তিকাতে নাইট্রোজেন সহ এই সমস্ত ঘাস অন্যান্য অনেকগুলি পরিপোষকের মাত্রার মধ্যে একটা ভারসাম্য আনে বা বৃদ্ধি ঘটায়, যা পরবর্তীতে উদ্ভিদের বৃদ্ধিতে প্রচুর কাজে লাগে। এইটা দ্বিতীয় পর্যায়ে হয়ে যাওয়ার পরবর্তী সময়ে স্টেপ 3তে স্যার আলেকজান্ডার এবং গিবসন কি বলেছেন, যে এই জমিটা এবার পশুচারণ ক্ষেত্র রূপে ব্যবহার করতে হবে। কি করতে হবে? পশুচারণ ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে হবে। এবং সবশেষে তিনি বলেছেন, এবারে হচ্ছে স্টেপ 4 তিনি কি বলছেন? স্টেপ 4 বা চতুর্থ পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে তিনি বলেছেন অর্থকরী ফসলের চাষ করার কথা। অর্থকরী ফসল চাষ করার কথা। তাহলে দেখো যে আলেকজান্ডার এবং গিবসন 1979 সালে যে ধারণা একটা বৈজ্ঞানিক ভিত্তিতে দিয়েছেন এবং সেটি মোটামুটিভাবে প্রায় সর্বজন গ্রাহ্য হয়েছে। সেখানে তিনি 4টে স্টেপের কথা বলেছেন। প্রথম স্টেপে তিনি বলেছেন মানুষ এবং পশু খাদ্যের চাষ করার কথা। দ্বিতীয় স্টেপে তিনি কি বলেছেন? নাইট্রোজেন সরবরাহকারী ঘাস, যেমন হচ্ছে আলফা, হে, ক্লেভার, এই ধরনের ঘাস যা পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, সেই ধরনের ঘাসের চাষ করতে, যাতে মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা কিছুটা হলেও বৃদ্ধি পায়। এবং তৃতীয় পর্যায়ে তিনি এসে বলেছেন যে এই জমিটাকে ব্যবহার করতে হবে কিভাবে? পশুচারণ ক্ষেত্র হিসাবে। এই জমিকে ব্যবহার করতে হবে কি হিসাবে? না, পশুচারণ ক্ষেত্র হিসাবে। এবং স্টেপ 4 অর্থাৎ শেষ পর্যায়ে তিনি কি বলেছেন? তিনি শেষ পর্যায়ে বলেছেন যে কৃষি ক্ষেত্রে এই পর্যায়ে
করতে হবে কি অর্থকরী ফসলের চাষ, যেমন ধরো তুলো চাষ করা যেতে পারে, আখের চাষ করা যেতে পারে, এগুলো কি পাটের চাষ করা যেতে পারে, এগুলো হচ্ছে আমাদের অর্থকরী ফসল। তো শস্যাবর্তনের সংজ্ঞাতে আমরা কি বলেছিলাম যে মাটির মৃত্তিকা ক্ষয়ের রোধ করার জন্য, মৃত্তিকার উর্বরতা বা জমির গুণগত মান বজায় রাখার জন্য এবং ফসলের বিভিন্নতা আনার জন্য একই জমিতে একই বছরে একই জমিতে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন যে শস্যের চাষ করা হয় তাকে বলা হয় হচ্ছে শস্যাবর্তন। তো এই শস্যাবর্তনের ধারণার একটা মোটামুটি বৈজ্ঞানিক ভিত্তি যেটা স্যার আলেকজান্ডার এবং গিবসন দিয়েছিলেন, সেখানে তিনি 4টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন। প্রথম পর্যায়ে তিনি বলেছেন যে এই মানুষ এবং পশু খাদ্যের চাষ, নাইট্রোজেন সরবরাহকারী ঘাসের চাষ, পশুচারণ খাদ্য এবং অর্থকরী ফসলের চাষ করার কথা। তো এবার আমরা কি করব, এবার আমরা করব যে জানবো সেটা হলো শস্যাবর্তনের উপকারিতা কি বা গুরুত্বর কতখানি। শস্যাবর্তনের গুরুত্ব কতখানি? প্রথমেই মৃত্তিকার ক্ষয়ের রোধ। কেন এবং কিভাবে? দেখো, শস্যাবর্তন প্রক্রিয়ায় বিভিন্ন সময় এরকম বিভিন্ন ফসল চাষ করার জন্যে তাদের যে শিকড় সেটা মাটির মধ্যে থেকে যায়। মাটির মধ্যে সেটা কি করে, অনেকগুলি সময় পার হওয়ার পর সেগুলি সেখানেই পচে যায়। এবার যখন সেখানে পচে গেল, সেটা পচে যাওয়ার পর কি হবে, সেখানে একটা মৃত্তিকার ওই শিকড়গুলো সেখানে একটা হিউমাসের সৃষ্টি করবে। যেই মাত্র হিউমাসের সৃষ্টি হলো, তাহলে মাটির মধ্যে একটা কি হবে, বন্ধনের সৃষ্টি হবে। পক্ষান্তরে যদি আরো একটু ডিটেলসে যাও, তাহলে কি হচ্ছে, প্রচুর উদ্ভিদের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত যায় এবং মাটির শিকড় যত গভীরে যাবে সেখানকার মাটির মধ্যে যে সঙ্গবদ্ধতা সেটা কি হবে, অনেকটাই বেশি হবে। দ্বিতীয়ত কি, মাটির উর্বরতা বৃদ্ধি হয়। অবশ্যই ধরো এই চাষে যে পরিপোষকগুলো এইখানের ফসল বা উদ্ভিদগুলো নিয়ে নিচ্ছে, এইখানকার উদ্ভিদগুলো নিয়ে নিচ্ছে, সেই সমতাটা বিরাজ করছে কে, এই নাইট্রোজেন সরবরাহকারী ঘাস। এবং পশুচারণ করার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, পশুচারণ করার ক্ষেত্রে এই যে সমতা সেটা আরো ভালো করে মিশে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, শস্যাবর্তনের ফলে এখানে একটা সমতা বিরাজ করছে। আর কি হচ্ছে, জমিতে আগাছা থাকছে না। কেন? কারণ এই 4টে ফসল জমিতে পক্ষান্তরে চাষ করছো, তুমি পশুচারণ ক্ষেত্র রূপে ব্যবহার করছো, সমস্ত আগাছা কিন্তু তারা খেয়ে নিচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, এবং সারা বছর চাষের মাধ্যমে এই জমিতে কি হচ্ছে, আগাছা বিলুপ্ত হচ্ছে। তাহলে আগাছা নাশক। তারপরে কি হতে পারে গুরুত্ব, আমাদের কীট পতঙ্গের পরিমাণটা কমে যাবে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষ করলে সমস্ত কীট পতঙ্গের খাদ্য অভ্যাস বা তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য বা তাদের শারীরিক বৈশিষ্ট্য একই হতে পারে না। সেই কারণে বিভিন্ন সময় বিভিন্ন শস্য চাষ করলে সেই সমস্ত কীট পতঙ্গ তাদের স্ট্রাগল করে ওখানে বেঁচে থাকাটা সম্ভব হয় না। তাই কিছুটা হলেও কীট পতঙ্গের কিন্তু পরিমাণটা হ্রাস পায়। সবচেয়ে বড় কথা হলো যে জমির মধ্যে উৎপাদনের একটা বিভিন্নতা লক্ষ্য করা যায়। অর্থাৎ একটা বছরে বা বছরের পর বছর যখন এরকম পর্যায়ক্রমে চাষ করা হয়, তখন কিন্তু ফসলগুলি যেগুলো সেটা বাণিজ্যিক উদ্দেশ্যে হতে পারে, জীবন ধারণ ভিত্তিক হতে পারে, যাই হতে পারে না কেন, যে ধরনের কৃষি হোক না কেন, তাদের মধ্যে কিন্তু একটা বৈচিত্র্যতা আসে। কারণ শুধুমাত্র ধান উৎপাদনের মাধ্যমেই তো আর চলতে পারে না। ধরো বেশ কিছু অর্থকরী ফসল যেমন ছোলা বা ডাল শস্য, দানা শস্য, এই ধরনের যদি ফসল আমাদের চাষ হয়, তাহলে কি হয়, এই চাহিদার সঙ্গে উৎপাদনেরও একটা বৈচিত্র্য আসে। তো এই সমস্তগুলোই কিন্তু আমাদের শস্যাবর্তনের ফলে সুবিধা হয়েছে। তো প্রশ্ন হলো, আমাদের এইচএসে মানে দ্বাদশ শ্রেণীতে যে পরীক্ষা হবে, সেটা টেস্ট পরীক্ষা হতে পারে ফাইনাল, এই শস্যাবর্তন থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। অবশ্যই শস্যাবর্তন কাকে বলে আমি তোমাদেরকে বলবো। শস্যাবর্তনের সংজ্ঞা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই চিত্রটিও দেবে, কারণ শস্যাবর্তনের যে বৈশিষ্ট্যগুলি হয় সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু মোটামুটিভাবে সংজ্ঞার মধ্যেই পরিস্ফুটিত হয়ে যায় বা প্রকাশিত হয়ে যায়। সেই কারণে সংজ্ঞাটিকে ভালো করে লেখার পর এই শস্যাবর্তনের যে আমি রেখা চিত্রটা, এমনি চিত্র তো সম্ভব নয়, এই যে রেখা চিত্রটা তোমাদের বোর্ডে দিলাম,
এই রেখা চিত্রটা দেওয়ার চেষ্টা করবে এবং যেটা করবে সেটি হলো শস্যাবর্তনের প্রধান প্রধান কিছু গুরুত্ব যদি 2 নম্বর থাকে সেখানে, তাহলে শুধুমাত্র পয়েন্টগুলোকেই হাইলাইট করে টানা লিখতে পারো। যেমন ধরো জমির উর্বরতা, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি বা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে পয়েন্টটা করলাম শস্যাবর্তনের গুরুত্ব, রোমান হরফে 1 বা এ বা ক যাই দিই না কেন। এবার আমরা টানা লাইনে কি লিখবো? আমরা লিখবো শস্যাবর্তনের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায় বা উর্বরতা ভারসাম্য থাকে বা গুণগত মান বজায় থাকে। তাহলে এই যে জমির উর্বরতার তলায় তোমরা একটা দাগ দিয়ে দিলে, তাহলে এই যে আন্ডারলাইন বা তলায় একটা দাগ দিয়ে দিলে এতে কি হলো, ওটা পয়েন্ট হিসাবেও গণ্য হলো, আবার তোমাকে কি করা হলো, ডিটেলসেও লিখতে হলো না। ঠিক একইভাবে জমি আগাছা শস্যাবর্তনের ফলে সারা বছর ধরে জমি আগাছাবিহীন থাকে, তাহলে এই আগাছাবিহীন এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য, তলায় দাগ দাও। কীটপতঙ্গের প্রভাব হ্রাস, সারা বছর ধরে শস্যাবর্তনের ফলে জমিতে কীটপতঙ্গের পরিমাণ হ্রাস পায়, তাহলে কীটপতঙ্গের পরিমাণ হ্রাস পাওয়ার তলায় তোমরা দাগ দিতে পারো। এভাবে তোমরা কিন্তু পয়েন্টগুলোকে করতে পারো। আরেকটা যেটা আসতে পারে যে শস্যাবর্তনের গুরুত্ব, অবশ্যই শস্যাবর্তনের গুরুত্ব যদি আসে সেক্ষেত্রে কিন্তু পয়েন্টগুলো দিয়ে ডিটেলসে লিখতে হবে। সেটা 2 নম্বর হলেও আমাদের কিন্তু শস্যাবর্তনের যে গুরুত্ব সেটা কিন্তু আমাদের লিখতে হবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি আমি, সেটা হলো শস্যাবর্তনের সঙ্গে ইন্টার কালচারের একটা পার্থক্য আছে। ইন্টার কালচার কি বলছে? বলা হচ্ছে যে একই জমিতে একই সঙ্গে ধরো ভিন্ন ভিন্ন শস্যের চাষ করা হচ্ছে, যেটা কিছুটা হলেও মিশ্র কৃষিতে হয়, সেটাকে আমরা বলছি ইন্টার কালচার। আর এক্ষেত্রে কিন্তু জমিতে চাষ করা হচ্ছে পর পর, ভালো করে বুঝে নাও। ধরো একটা জমিতে একই সঙ্গে ধান লাগানো হয়েছে, সবজি লাগানো হয়েছে, ভুট্টা লাগানো হয়েছে বা অন্যান্য আরও ছোলা বা দানা শস্য লাগানো হয়েছে, এটা কিন্তু একই সময় লাগানো হচ্ছে। এবার প্রথমে ধান উঠে গেল, সেই কিছুদিন 2 দিন 3 দিন পরে হয়তো সবজি উঠছে বা সবজি ক্রমাগত উঠতেই আছে, এইটা হলো কিন্তু ইন্টার কালচার। শস্যাবর্তন কি? ওই গোটা জমিটায় শুধুমাত্র এককভাবে ধানই চাষ করা হলো, তুলে ফেলা হলো, মানে ধান উঠে গেল, ধান যখন পেকে উঠে গেল তারপরে সেখানে কি করা হলো, এই নিয়ম অনুসারে নাইট্রোজেন সরবরাহকারী যে বিভিন্ন ঘাস আছে সেগুলোকে আমরা চাষ করলাম। এবার কি হলো, ঘাস একটা নির্দিষ্ট সময় পরে বড় হলো এবং আমাদের মনে হলো যে না ঠিক আছে, এর প্রয়োজনীয়তা শেষ হয়েছে, ঘাস আমরা কেটে দিলাম। এরপরে আমরা কি করলাম, হয়তো 1 মাস ধরে আমরা সেটাকে পশুচারণ ক্ষেত্র হিসাবে ব্যবহার করলাম এবং সব শেষে কি করলাম, সেই জমিতে বিভিন্ন অর্থকরী ফসলের কিন্তু চাষ করলাম। এটাকে কিন্তু বলা হচ্ছে শস্যাবর্তন বা ক্রপ রোটেশন। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এবার আমাদের আলোচনার বিষয় কি? আলোচনার বিষয় হলো শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন বা শস্য সমন্বয় আসলে কি? ক্রপ কম্বিনেশন, সমন্বয় মানে কি? সমন্বয় মানে সব কিছুকে এক জায়গায় করা, অর্থাৎ একটা জমিতে যতগুলি ফসল উৎপাদন হয় সমস্ত ফসলের উৎপাদনের একটা হিসেব একত্রিত করা, সেই বিষয়টি হলো কিন্তু শস্য সমন্বয়। কৃষি ক্ষেত্রের আলোচনার বা বৈজ্ঞানিক যে আলোচনা বা দিকগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই ক্রপ কম্বিনেশন বা শস্যের সমন্বয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে 1974 খ্রিস্টাব্দে জেসি উইভার সর্বপ্রথম এই যে ক্রপ কম্বিনেশন ইন দ্য মিডল ওয়েস্ট নামক তার একটা গবেষণাপত্র প্রকাশ করেছিল। সেই গবেষণাপত্রেই তিনি এই শস্য সমন্বয় নির্ণয় কিভাবে করা যাবে, তার সংজ্ঞা, তার সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কৃষির যে বিজ্ঞানী বা কৃষির আলোচনার ক্ষেত্রে এই ধারণাটিকে বিশেষভাবে গ্রহণ করা হয়েছিল। তো জেসি উইভার তার গবেষণাপত্রে এই শস্য সমন্বয় সম্পর্কে কি বলেছিলেন, মানে শস্য সমন্বয়ের সংজ্ঞাটা তিনি কি দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে কোনো স্থানের একটি নির্দিষ্ট শস্য যে পরিমাণ জমি অধিকার করে রয়েছে তার শতকরা হার নির্ণয়ের দ্বারা জমির শ্রেণী বিন্যাসকেই শস্য সমন্বয় বলা হবে। আমি আবার একবার বলেছি, কোনো স্থানের একটি নির্দিষ্ট শস্য যে পরিমাণ জমি অধিকার করে রয়েছে
তার শতকরা হার নির্ণয়ের দ্বারা জমির যে শ্রেণীবিন্যাস করা হবে তাকেই শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন বলা হবে। জেসি উইভার এই যে শস্য সমন্বয়ের সংজ্ঞা দিয়েছিলেন, সেই সংজ্ঞা সরলীকরণ করলে বোঝা যাবে কি, কোনো একটি নির্দিষ্ট জমি, সেই জমিতে সারা বছর বিভিন্ন ধরনের ফসল ফলছে, সেই ফসল কত শতাংশের ফসল ফলছে সেই পরিমাণটিকে যদি একত্রিত সমাবেশ ঘটানো যায় তবে সেই জিনিসটা হবে শস্য সমন্বয়। তিনি এর নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র দিয়েছিলেন। কি সেই সূত্র? তিনি বলেছিলেন যে সিসি ইজ ইকুয়াল টু সামেশন অফ ডি স্কোয়ার বাই এন। ভালো করে দেখো, ইংরেজিতেই আমি লিখলাম। এই সিসি মানে কি? সিসি মানে হচ্ছে ক্রপ কম্বিনেশন। এই ক্রপ কম্বিনেশন থেকে এসছে, উনি সিসি বলেছিলেন। যাই হোক, একে আমরা বাংলায় লিখলে লিখবো কি শস্য সমন্বয়। আর এই ডি এর অর্থাৎ তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে প্রকৃত চাষযোগ্য জমি, প্রকৃত চাষযোগ্য জমি, তার সঙ্গে তথ্যগত যে শস্য পাওয়া যাচ্ছে, আমরা তথ্যগত শস্যের চাষের পার্থক্য। মানে প্রকৃত চাষযোগ্য জমি যদি 100% হয়, সেখানে দেখা যাচ্ছে তথ্যের ভিত্তিতে ধরো ধান চাষ হচ্ছে কত 48%। তাহলে ডি মানে কি? এই প্রকৃত চাষযোগ্য জমি 100% আর তথ্যগত শস্য চাষ মানে হচ্ছে 48%। এই দুটোর বিয়োগফলই হচ্ছে আমার ডি। আর এন কি? এন হচ্ছে শস্যের সংখ্যা। শস্যের সংখ্যা। সূত্রটি কিন্তু আরো একবার আমি ভালো করে বলছি। শস্য কোনো একটি জায়গার এই যে শস্য সমন্বয় মানে ক্রপ কম্বিনেশন কিভাবে নির্ণয় করা হয়, সেই নির্ণয়ের সূত্রটা জেসি উইভার কিভাবে দিয়েছেন? তিনি বলেছেন যে সিসি মানে কি ক্রপ কম্বিনেশন, সিসি মানে কি ক্রপ কম্বিনেশন, এবং সেখানে তিনি বলেছেন সামেশন ডি স্কোয়ার বাই এন। সামেশন ডি স্কোয়ার, এই ডি এর মান কি? ডি এর মান হলো প্রকৃত চাষযোগ্য জমি, যেটাকে আমরা ধরে নিচ্ছি 100%, তার সঙ্গে ওই অঞ্চলে যে শস্যের চাষ হচ্ছে তার কত শতাংশ জমিতে সেই শস্যের চাষ হচ্ছে। এরপরে তিনি এন বলছেন শস্যের সংখ্যা। শস্যের সংখ্যা মানে হচ্ছে কতগুলি শস্যের চাষ হচ্ছে। আমরা এটা একটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করব। তার আগে একটা কথা বলে রাখি যে এই সূত্র দিয়ে আসলে যেটা বেরোবে সেটা হলো একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা প্রমাণ বিচ্যুতি। এবার জেসি উইভার কি বলেছেন? যেখানে প্রমাণ বিচ্যুতির পরিমাণ কম হবে সেইটাই ওই অঞ্চলের শস্য সমন্বয়ের আদর্শ অবস্থা। অর্থাৎ এটার গুরুত্বটা কি? প্রধান গুরুত্ব যে ওই যে কৃষিক্ষেত্র বা ওই যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলের সবচেয়ে বেশি কার্যকরী শস্য সমন্বয় কোনটি হবে, কোন কোন ফসলের হবে বা কোন ফসলটির হবে, সেটা নির্ণয় করতে এই সূত্রকে ব্যবহার করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যেখানে প্রমাণ বিচ্যুতির মান সবচেয়ে কম হবে সেই জায়গাটি হবে ওই অঞ্চলের একটি আদর্শ শস্য সমন্বয় ক্ষেত্র। তো চলো একটা উদাহরণ দিয়ে আমরা এই ব্যাপারটিকে একটু দেখে নিই। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে শস্য সমন্বয় কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা এখন একটু দেখব। প্রথমেই দেখো জেসি উইভারের মতে আমাদের শস্য সমন্বয়ের যে সূত্র ছিল সেটা কি? সেটা হলো ক্রপ কম্বিনেশন ইজ ইকুয়াল টু সামেশন ডি স্কোয়ার বাই এন, মানে যেখানে সিসি মানে হচ্ছে কি ক্রপ কম্বিনেশন মানে শস্য সমন্বয় সমান সমান সামেশন ডি স্কোয়ার মানে হচ্ছে প্রকৃত চাষযোগ্য জমির সঙ্গে যে শস্যটি চাষ হচ্ছে ওই বছরে কত শতাংশ জমিতে তার যে পার্থক্য সেটাকে আমরা নির্ণয় করছি কি সামেশন ডি স্কোয়ার। এবং তারপরে যেটা নিচে আছে এন মানে কত সংখ্যার শস্যের চাষ হচ্ছে। তো
তো দেখো, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে এই পুরো বিষয়টিকে বর্ণনা করি তাহলে দেখব যে মোট জমির পরিমাণ কত। মোট জমির পরিমাণ হচ্ছে 100%। মোট জমির পরিমাণ হচ্ছে 100%। এর মধ্যে ধান চাষ হয়েছে কত, 48% জমিতে। গম চাষ হয়েছে ধরে নাও 23% জমিতে। বার্লি চাষ হয়েছে 15% জমিতে। আখ চাষ হয়েছে 6% জমিতে। আখ চাষ হয়েছে 6% জমিতে। ছোলার চাষ হয়েছে 5% জমিতে। তো এবার আমরা যদি এই সূত্রে এই সমস্ত শস্যগুলোর সংখ্যা বা পরিসংখ্যান ওখানে বসাই তাহলে কি দেখছি, এক ফসলি জমির ক্ষেত্রে মোট জমির পরিমাণ কত, 100 মাইনাস হচ্ছে কত, 48% জমিতে হচ্ছে, তার মানে 48 স্কোয়ার বাই 1 ইকুয়াল টু ফলাফল কত হচ্ছে, 2704। দ্বিফসলি অর্থাৎ আমি ধরে নিচ্ছি ওই জায়গাতে দুটো ফসল চাষ করা যাচ্ছে, তাতে কি হচ্ছে, মোট জমির পরিমাণ ছিল 100%, দুটো ফসল চাষ করা যাবে মানে কি হচ্ছে 100/2। অতএব জমির পরিমাণ আসছে এক একটার ক্ষেত্রে এক একটা শস্যের জন্য জমির পরিমাণ তাহলে কত আসছে, 50% করে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, 50 মাইনাস 48 স্কোয়ার, 50 মাইনাস 23, কারণ কি গম চাষ হচ্ছে 23% জমিতে, বাই 2। এই যে এন এর মানটা দেখো এবার পরিবর্তন হলো, যেহেতু আমি দুটো ফসল চাষ করছি সেই জন্য আমার এখানে এন এর মান কত এসে দাঁড়ালো, 2তে। এবং সেক্ষেত্রে আমার ফলাফল কত দাঁড়াচ্ছে, 366.5। 366.5। এরপরে আমরা আসছি 3 ফসলি জমিতে। 3 ফসলি জমির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি 100% জমিকে তিনটের ফসল মানে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে, 33.3। সেই কারণে দেখো এখানে আছে কত, 33.3 এক একটা ফসলের জন্য। তাহলে চাষ করছি কি কি, এবার আমরা ধান চাষ করছি, গম চাষ করছি এবং বার্লি চাষ করছি। সেক্ষেত্রে ওই একই ফর্মুলায় বসাচ্ছি, হচ্ছে কত, 216। এন এর ঘরে কত, 3, কারণ আমরা 3টে ফসল চাষ করছি। একইভাবে এই 3টের সঙ্গে যদি আখও চাষ করি, অর্থাৎ 4টে ফসল চাষ করি, তাহলে এখানে আমার এক একটা শস্যের জন্য আসছে কত, আমার আসছে হচ্ছে 25% জমি। আসছে কত, 25% জমি। ঠিক সেই কারণে দেখো এখানে 25 থেকে সমস্তটা বিয়োগ করা হয়েছে এবং প্রত্যেকটিকে কি করা হয়েছে, স্কোয়ার দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আমার এন এর মান কত, 4, কারণ আমরা এবারে 1 2 3 4 ধান গম বার্লি আখ 4টে শস্যের চাষ করছি। এবং সবশেষে যদি ছোলাও করি তাহলে 5টা শস্য হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আসছে কত, 100% জমিকে 5 দিয়ে ভাগ করা মানেই কত আসছে, আসছে আমার হচ্ছে 20%। এক একটা শস্যের জন্য আসছে কত, 20%। সেক্ষেত্রে আমার এন এর মান কত হচ্ছে 5, তাহলে আসছে কত, 248। কত আসছে আমাদের, 248। এইবারে দেখো তাহলে জেসি উইভারের মতে কি বলা হয়েছিল, জেসি উইভারের মতে বলা হয়েছিল যেখানে ওই অঞ্চলে যে কটা শস্যের চাষের মাধ্যমে এই সূত্রে ফেলা যাবে এবং যার প্রমাণ বিচ্যুতি সবচেয়ে কম হবে, সেই 3টে মানে সেই শস্যের সমন্বয় বা ক্রপ কম্বিনেশনটি হলো ওই অঞ্চলের একটি আদর্শ শস্য সমন্বয়। আবারও ভালো করে বলছি, জেসি উইভার কি বলেছিলেন, জেসি উইভার বলেছিলেন যে কোনো অঞ্চলে এই সূত্রের মাধ্যমে যেটা বেরোবে তার মধ্যে সবচেয়ে কম যে প্রমাণ বিচ্যুতিটি বেরোবে সেই কম্বিনেশনটাই হচ্ছে ওই অঞ্চলের আদর্শ শস্য সমন্বয় অবস্থা। তাহলে এক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি, এক ফসলির ক্ষেত্রে আমার শস্য সমন্বয়ের প্রমাণ বিচ্যুতি 2704, 2 ফসলি 366.5, 3 ফসলির ক্ষেত্রে 216, 4 ফসলির ক্ষেত্রে 248, 5 ফসলির ক্ষেত্রে 248.5 বা 6 ক্যালকুলেশনে আসবে আশা করছি আমি, বা 248.5 যেহেতু আসছে ওই 248ই আমরা ধরে রাখতে পারি। তো যাই হোক, এক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি সেটা কি, সেটা হচ্ছে এই বিচ্যুতিগুলির মধ্যে সবচেয়ে কম বিচ্যুতি কোনটা, 216। ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা, সবচেয়ে প্রমাণ বিচ্যুতি কিসে আসছে, 216। অর্থাৎ এই অঞ্চলের শস্য সমন্বয়ে সবচেয়ে আদর্শ অবস্থা হচ্ছে এই 3 ফসলের চাষ, অর্থাৎ ধান চাষ, গম চাষ এবং বার্লির চাষ।
আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। তোমরা এই পার্সেন্টেজকে অন্য একটু ধরে নেবে, দিলে তোমাদের এই শস্য সমন্বয় কিন্তু বেরোবে। এছাড়াও তোমার 7 ফসলি 8 ফসলি এইরকমও শস্য চাষ হয়। আসলে কোথায় হয় এই ধরনের শস্যের চাষ? আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বের যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে কিন্তু এইরকম একটা কম্বিনেশনের শস্যের চাষ হয়ে থাকে। সেটা অবশ্য আমরা এর পরে আসছি, কোন জায়গাটায় কিভাবে শস্য চাষ হবে, যেটা যখন বিভিন্ন ফসলের উৎপাদন করব তখন আমরা মানচিত্র লক্ষ্য করলে আমরা দেখতে পাবো। তো যাক, এরপরে আমরা আসবো কি শস্য সমন্বয়ের গুরুত্ব দিয়ে। শস্য সমন্বয়ের গুরুত্ব কি? শস্য সমন্বয়ের গুরুত্ব হলো, প্রথম কথা, এটি একটা বৈজ্ঞানিক এবং গাণিতিক সূত্রের দ্বারা কোনো অঞ্চলে শস্য সমন্বয়কে নির্ণয় করা সম্ভব। যার জন্যে এই গাণিতিক পদ্ধতিতে যদি আমরা শস্য সমন্বয়কে নির্ণয় করতে পারি, তাহলে বলতে হবে কোনো একটি অঞ্চলে কৃষিক্ষেত্রের আদর্শ যে শস্যের কম্বিনেশন বা সমন্বয় সেটা কিন্তু বের করা সম্ভব, যার ফলে কৃষক সর্বোচ্চ মুনাফা যেমন পাবে, জমির কিন্তু সর্বোচ্চ ব্যবহারও সম্ভব হবে। আর কি হতে পারে? আর কি হতে পারে আমাদের? আর হতে পারে যেটা, সেটা হচ্ছে এই শস্য সমন্বয়ের মাধ্যমে ওইখানকার কৃষি জমির সবচেয়ে বেশি করে ব্যবহার সেটা কিন্তু সম্ভব হতে পারে। 3 নম্বর হচ্ছে কৃষকের মুনাফা, অর্থাৎ কত শতাংশের জমিতে এই ধরনের শস্য চাষ করলে সে মুনাফা পাবে সেটাও কিন্তু শস্য সমন্বয়ের মাধ্যমে নির্ণয় করা যাবে। সরকার যদি কৃষকদের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করে, সেটা সার প্রদান হোক, বীজ প্রদান হোক, কীটনাশক প্রদান হোক, সেক্ষেত্রেও কিন্তু এই শস্য সমন্বয়ের আদর্শ অবস্থাকে সামনে রেখে তারা একটা সুন্দর পরিকল্পনা কিন্তু করতে পারবে। কৃষকেরও সুবিধা হবে যে সেই সমস্ত চাষবাস সম্পর্কে তারা প্রশিক্ষণ নিতে পারবে এবং সেই সমস্ত চাষের উপরে কম্বিনেশনের উপরে জোর দেবে যেটা সেখানকার একটা আদর্শ অবস্থা। তো যাই হোক, জেসি উইভার আধুনিক কৃষিতে যে সমস্ত বৈজ্ঞানিক ভিত্তিগুলো দিয়েছিলেন তার মধ্যে, তার গবেষণার মধ্যে এই শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। শুধুমাত্র তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, এই পদ্ধতি কিন্তু সমগ্র বিশ্বেই এটা কিন্তু গ্রহণ করা হয়েছে। অবশ্যই এর কিছু নিয়ন্ত্রক আছে। নিয়ন্ত্রক মানে কোনো অঞ্চলের একটা শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন নিয়ন্ত্রণ হবে কিসের উপরে? অবশ্যই সেখানকার জলবায়ুর উপরে হবে, সেখানকার মৃত্তিকা অর্থাৎ কৃষিকাজের জন্যে যে অনুকূল পরিবেশগুলোর প্রয়োজন হয়। যেমন ধরে নাও মৃত্তিকা একটা বিষয়, যে মৃত্তিকার উপরে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের শস্যের চাষ হয়ে থাকে। সেখানকার নিয়ন্ত্রক জলবায়ু, অবশ্যই সেখানে কি ধরনের জলবায়ু হচ্ছে, সেই জলবায়ুতে কোন ধরনের ফসল উৎপাদন সম্ভব হচ্ছে, সেই সমস্তগুলোর উপরে নির্ভর করে কিন্তু আমাদের এই শস্য সমন্বয়টা বের করা হবে। আশা করলাম বুঝতে পেরেছো। এর পরের টপিক যেটা আমরা আসবো সেটা কি? সেটা হলো শস্য প্রগাঢ়তা। তো চলো আমরা শস্য প্রগাঢ়তা নিয়ে এবার আলোচনা করি। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা কি? সেটা হলো শস্য প্রগাঢ়তা বা ইন্টেন্সিটি অফ ক্রপিং। কি আদতে এই জিনিসটি? এর আগে একটা কথা তোমাদের বলে রাখি, বিভিন্ন পাঠ্য বইতে এই টপিকটাকে কিন্তু আলোচনা করা আছে শস্য চাষের তীব্রতা টপিক দিয়ে। শস্য চাষের তীব্রতা এবং শস্য প্রগাঢ়তা দুটো একই বিষয়। কি এই জিনিসটি? বলা হচ্ছে কোনো একটি অঞ্চলের মোট যে পরিমাণ জমিতে চাষ হচ্ছে, অর্থাৎ চাষের অধীনস্থ জমির সঙ্গে মোট জমির যে অনুপাত, তাকে বলা হচ্ছে শস্য প্রগাঢ়তা। ভাষাগতভাবে এটা একটু বুঝতে অসুবিধা হলেও আমরা যদি সূত্রের মাধ্যমে এর বিবরণটা দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা সহজেই ধরে নেব। ধরে নাও, মোট অধীনস্থ জমি বলতে আমরা কাকে বলছি? মোট অধীনস্থ জমি বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটি অঞ্চলে এক বছরে বিভিন্ন শস্যের চাষ হয়েছে। এবার সেই যে শস্যগুলো চাষ হয়েছে কতটা জমিতে চাষ হয়েছে, ওই শস্যগুলো যতটা জমিতে করে চাষ হয়েছে তাদের মোট যে পরিমাণটি দাঁড়াচ্ছে সেটা কিন্তু হচ্ছে চাষের অধীনস্থ জমি। আর নিট জমি কি? ওই অঞ্চলে মোট যে স্থায়ী জমিটি আছে তার যে পরিমাণ সেটা হচ্ছে কি ওখানকার স্থায়ী জমি বা নিট জমি। এটাকে ওই যে চাষের অধীনস্থ জমি, ওকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা বলি থাকে যে ওটাকে হলো গ্রস ক্রপড এরিয়া। গ্রস ক্রপড এরিয়া।
whereas মোট যে জমি আছে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি নেট সোন এরিয়া বা নেট সোন, অথবা আমরা একইভাবে বলতে পারি ক্রপড এরিয়া। শস্য প্রকারতা নির্ণয়ের ক্ষেত্রে কি করা হচ্ছে, এই সূত্রটিকে প্রয়োগ করা হয়ে থাকে। গ্রস ক্রপড এরিয়া মানে কি, একটি চাষি সেই বছরে বা এক বছরে মোট যে শস্যগুলো চাষ করেছে সেগুলি কতটা করে পরিমাণ জমিতে চাষ করেছে তাদের যোগফল। আর নিট সোন এরিয়া বা নিট ক্রপড এরিয়া কি, সেটা হলো মোট ওই কৃষকের কাছে কতটা জমি আছে। ধরে নাও আমাদের এইখানে কোনো একটি কৃষক, তার কাছে মোট জমি আছে কত, 10 একর। কোনো একটি কৃষক তার কাছে মোট জমি আছে কত, 10 একর। এবার বছরের শুরুতে কোনো একটি বছরে সে কি করেছে, সে 3 রকম ফসল তৈরি করেছে। কারণ তার কাছে, আমি ধরে নিচ্ছি যে সেখানে শস্য সমন্বয়ের যে মডেল আছে সেখানে সে 3 ফসলই হচ্ছে একটি আদর্শ অবস্থা। সেই কারণে সে গম চাষ করেছে, সে আখ চাষ করেছে এবং সে ছোলারও চাষ করেছে। আমি ধরে নিচ্ছি সে গম চাষ করেছে 10 একরে, সে আখ চাষ করেছে আরেকটু কম, ধরে নাও 7 একর জমিতে। আর ছোলার জন্য তার কাছে যে জমি আছে তার মধ্যে 5 একর জমি হলো আদর্শ, সেই জন্য সে 5 একর জমিতে সে চাষ করেছে। তাহলে আমার মোট কত আসছে, 22 একর। সে মোট 3টে ফসল মিলে সে চাষ করেছে কত জমিতে, 22 একর। তাহলে তার যে জমি আছে তার শস্যের প্রগাঢ়তা কত, গ্রস ক্রপড এরিয়া কত আমার এখান থেকে বেরোলো, জিসিএ 22, তাহলে 22 একর। তার কাছে মোট জমি ছিল কত একর, 10 একর। তাহলে গুণিতক 100 করলাম, তাহলে আমার এখানে কত বেরোলো, 220%। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো, একটা কৃষকের কাছে মোট 10 একর জমি থাকলেও সে কিন্তু সারা বছর 22 একর জমি চাষ করছে। এবং এদের মধ্যে যে অনুপাত সেটাকেই কিন্তু আমরা বলছি কি, শস্য প্রগাঢ়তা। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। সেক্ষেত্রে এই কৃষকের শস্য প্রগাঢ়তা কত, 220%। মনে রাখতে হবে শস্য প্রগাঢ়তা যত, এই অনুপাতের এই যে মান, এই মানটা যত শতাংশের হিসাবে বেশি হবে, মানে 100-র উপরে যাওয়া মানেই সেটা কিন্তু খুব ভালো। এই শস্য প্রগাঢ়তার যে মানটি বের হয় তার কিন্তু নিয়ন্ত্রক আছে। নিয়ন্ত্রককে আমরা দুটো ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করতে পারি। যেমন ধরো এই শস্য প্রগাঢ়তার ক্ষেত্রে প্রধান নিয়ন্ত্রককে প্রকৃতি, তার সেখানকার বৃষ্টিপাত কেমন হচ্ছে, উষ্ণতা কেমন থাকছে, তার বায়ু প্রবাহ হচ্ছে না, এই সমস্ত বিষয়গুলি সেখানকার যে অনুকূল কোনো একটি ফসল চাষের অনুকূল যে প্রাকৃতিক পরিবেশটি থাকবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে শস্য প্রগাঢ়তা। ধরে নাও তুমি এমন একটি জায়গাতে আছো যেখানে জলসেচের কোনো অবস্থানই নেই এবং বৃষ্টিপাত বছরে হয়ই না, অর্থাৎ সেখানে শুষ্ক কৃষি হয়। তাহলে সেখানে স্বাভাবিকভাবেই একই জমিতে এক বছরে অনেকগুলি ফসল উৎপাদন করা সম্ভব নয়। তাহলে সেখানে স্বাভাবিকভাবেই কি হচ্ছে, এই শস্য প্রগাঢ়তার মান কমে যাবে। আবার কোনো একটি জায়গা যেখানে চাষের জন্য এইরকম অনেকগুলি অনুকূল যে পরিবেশগুলি রয়েছে তার প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, তাহলে সেই সুযোগ সুবিধা যেখানে যেখানে থাকবে সেখানে কি হবে, শস্য প্রগাঢ়তার মান অবভিয়াসলি অনেক বেশি হবে, তাহলে সেটা কৃষকের পক্ষে ভালো হবে। আর আমরা যদি আর্থসামাজিক বা অর্থনৈতিক নিয়ন্ত্রকগুলো দেখি, সেটা হলো মূলধন, শ্রমিক, কৃষির পদ্ধতি অর্থাৎ কৃষির যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, সেগুলোও কিন্তু আমাদের এর প্রধান নিয়ন্ত্রক হিসাবে কাজ করতে পারে। যেমন প্রযুক্তি মানে কিভাবে তুমি চাষ করছো, সেখানে ট্র্যাক্টর, হারভেস্টার বা সেচের জন্য টুলু পাম্প, এই ধরনের প্রযুক্তিগত কোনো ব্যবহার হচ্ছে কিনা এবং হলেও সেগুলি কতটা ভালো, অর্থাৎ কৃষি ক্ষেত্রের অনুকূল যে অর্থনৈতিক পরিবেশগুলো, উচ্চ ফলনশীল বীজ হলে অতি দ্রুত সময়ে যদি সে ফসল ফলে পেকে যায় এবং উঠা যায়, মানে ফসলের যে চক্রাকার আবর্তন, বপন থেকে ফসল তোলা, সেটা টাইমিং যদি শর্ট হয় তাহলে এক বছরে অবভিয়াসলি আমরা অনেকগুলি শস্য চাষ করতে পারবো। এছাড়া তোমার দক্ষতা, একটা কৃষকের যদি ভালো দক্ষতা থাকে যে না সে এই ফসলটির ক্ষেত্রেও সে ভালো বোঝে এবং অন্য একটি ফসলেও ভালো বোঝে। স্বাভাবিকভাবে আমরা দেখি যে আমাদের এখানকার কৃষকরা ধান, তার সঙ্গে সঙ্গে পাট, তিল এবং বেশ কিছু সবজি যেমন ধরো পটল, উচ্ছে,
ফুলকপি, বাঁধাকপি, গাজর এগুলো সম্পর্কে একটা ধারণা রাখে। তাহলে সেই সমস্ত কৃষক কি করে, নিজেদের জমিতে ওনারা ওই সমস্ত শস্যগুলোকে চাষ করছে। তাহলে সেক্ষেত্রেও তাদের শস্য প্রগরতা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে দুটো বিষয়, অর্থাৎ যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় শস্য প্রগরতা নিয়ন্ত্রকগুলো কি কি, আমরা স্বাভাবিকভাবে সুন্দর করে দুটো নিয়ন্ত্রক করে লিখব। একটা হলো প্রাকৃতিক নিয়ন্ত্রক এবং আরেকটি হলো অর্থনৈতিক বা আর্থসামাজিক নিয়ন্ত্রণ। এই দুটো নিয়ন্ত্রকের মধ্যে তোমরা পয়েন্ট করে করে এভাবে বর্ণনা করতে পারো। এখন আমরা আসবো যে শস্য প্রগাঢ়তা বা ইন্টেন্সিটি অফ ক্রপিং এর যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো কি কি। যেমন ধরো, জমির ব্যবহার সম্পর্কে আমরা কিন্তু ধারণা পেতে পারি। জমির ব্যবহার মানে এই শস্য প্রগাঢ়তা, এখানেই দেখো তোমরা 220% শস্য প্রগাঢ়তার মান বেরিয়েছে। তাহলে এই ক্ষেত্রে জমির ব্যবহার কি হচ্ছে আমরা এখান থেকে বের করে নিতে পারছি যে এই গোটা জমিটার মধ্যে 10 একর জমি গম চাষের জন্য, 7 একর জমি আখ চাষের জন্য এবং ছোলা চাষের জন্য 5 একর জমি ব্যবহার হচ্ছে। তাহলে জমি কোন কাজে ব্যবহার হচ্ছে, কোন কোন শস্যের জন্য ব্যবহার হচ্ছে, সেই ধারণা কিন্তু আমরা এখান থেকে সহজেই পেতে পারি। মৃত্তিকার গুণগত মান সম্পর্কে ধারণা পেতে পারি। আমরা এই উদাহরণ দিয়েই বুঝতে পারি যে যে কৃষকের কাছে এই 10 একর জমি আছে তাতে যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকার মধ্যে গম চাষের অনুকূল মৃত্তিকা 10 একরের আছে, আখ চাষের জন্য 7 একর আছে, ছোলা চাষের জন্য আবার 5 একর রয়েছে। এছাড়া কি হতে পারে, পতিত জমি উদ্ধার হতে পারে। ধরে নেওয়া যাক কোনো একটা অঞ্চলে, সেটা একটা ক্ষুদ্র অঞ্চল, সেটা একটা গ্রাম পঞ্চায়েতের এলাকা হতে পারে, সেটা একটা গ্রামের পঞ্চায়েত সমিতির অঞ্চল হতে পারে, বা একটা বিধানসভা লোকসভা যাই হোক না কেন, বা জেলা হতে পারে, ব্লক হতে পারে, মহকুমা হতে পারে। সেই অঞ্চলে মোট যে পরিমাণ শস্যের চাষ হয় তাদের জমিগুলির অনুপাত যদি আমরা বা পরিমাণটা যদি আমরা একত্রিত করি এবং তার সঙ্গে সেখানে চাষযোগ্য জমির যে অনুপাত সেটা বের করে আমরা যদি দেখি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কত জমিতে চাষ হচ্ছে না। তাহলে যে জমিতে চাষ হচ্ছে না, এবার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সেই সমস্ত জমি যেগুলোকে আমরা চাষ হয় না তাকে আমরা পতিত মানে পড়ে থাকা জমি বলি, সেই জমিগুলো আমরা কি করতে পারি, পুনরুদ্ধার ঘটাতে পারি। এছাড়া আর কি হতে পারে, কৃষি ব্যবস্থার উন্নতি ঘটানো যেতে পারে। কৃষি ব্যবস্থার উন্নতি মানে ধরো এই সময় এই মাঠে এই ধরনের শস্যের চাষ হয়, তার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেগুলো কিন্তু আমাদের নেওয়া যেতে পারে। আর কি হতে পারে, কৃষি সংক্রান্ত নীতি প্রয়োগ করা হতে পারে। ধরো সেটা কৃষকদের ঋণদান প্রকল্প হোক, কৃষকের থেকে ন্যায্য মূল্যে ফসল সরকার কিনতে পারে, বা কৃষকদের বিভিন্ন বীজ প্রদান করতে পারে, সার প্রদান করতে পারে, কীটনাশক প্রদান করতে পারে, কৃষকদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবির করতে পারে। সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই শস্য প্রগাঢ়তা একটা খুব ভাইটাল বিষয়। তার কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এইটাকে যদি আমরা এই ডাটাগুলোকে অ্যানালিসিস করি, তাহলে যারা কৃষি সংক্রান্ত দপ্তরে আছেন তারা সহজে বুঝতে পারবে যে কোন সময় কোন প্রশিক্ষণ বা কোন জিনিসটি করলে সুবিধা হবে। তারা কি করতে পারেন, যে কৃষকদের বা কৃষি সম্পর্কে একটা নীতি কিন্তু ওনারা প্রণয়ন করতে পারে। তো আশা করছি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ভারতের মানচিত্র দিয়ে শস্য প্রগাঢ়তার পাশাপাশি আমরা শস্যাবর্তন কোন জায়গায় মোটামুটি কেমন হয় সেটা আমরা দেখব। এবার আমরা প্রয়োগে যাব, যে ভারতের একটা মানচিত্রে আমরা দেখব যে ভারতের কোথায় কিভাবে শস্য সমন্বয় বা শস্য প্রগাঢ়তা হচ্ছে এবং শস্যাবর্তনও ঘটছে। দ্বাদশ শ্রেণীতে ভারতের ম্যাপের যে পরিচয় বা প্রতিবেশী বা পাশাপাশি যে বা জায়গাগুলো রয়েছে সে সম্পর্কে বিশেষ বর্ণনা দেওয়ার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আমরা আসল জিনিসে আসি, সেটা হলো ভারতের এই মানচিত্রের সাপেক্ষে শস্যাবর্তন। দেখো, ভারতের এই মানচিত্রে যদি লক্ষ্য করি, এই হলো পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল। এর মধ্যে পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ এই তিনটে ভারতের কৃষির যে মানচিত্র আছে তাতে একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এরা অধিকার করে রয়েছে। এইখানকার যদি শস্য সমন্বয়কে আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখব, এই শস্য সমন্বয় অঞ্চলে ওরা কি করছে, শস্যাবর্তনের সময় এখানে প্রথমে গম চাষ করছে, গম উঠে গেলে হয়তো আখ চাষ করছে, আখ উঠে গেলে ভুট্টা চাষ করছে, ভুট্টা উঠে গেলে হয়তো ছোলা চাষ করছে। তাহলে এই অঞ্চলের শস্যাবর্তনটা কি হচ্ছে, গম, আখ, ভুট্টা, ছোলাতে। উল্টো দিকে আমরা যদি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা ঝাড়খণ্ড, বিহারের কিছুটা অংশ এই অঞ্চলে আসি,
তাহলে এদের শস্যাবর্তনটা কেমন দেখবো? দেখবো যে হয়তো গম চাষ করছে, গমের পরে আখ চাষ হচ্ছে, আখের পরে হয়তো ধান চাষ করছে, বা অনেক সময় কি করছে এরা তুলো চাষ করছে। তাহলে এইটা হলো কি এই অঞ্চলের একটা শস্যাবর্তন নীতি। এবার আমরা যদি শস্য প্রকারতায় আসি, সেই শস্য প্রকারতায় দেখব যে আমাদের পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গার মধ্যে এদদ অঞ্চলের আর কোনো অবস্থান নেই, ছত্তিশগড়ের কিছুটা, এই অঞ্চলটা, এই যে গোটা অঞ্চলটা রয়েছে দেখতে পাচ্ছ, এই গোটা অঞ্চলটায় কি হচ্ছে শস্য প্রকারতার মান অনেক বেশি। তো যাক, এই সময় আমি তোমাদের একটা তথ্য দিয়ে রাখি। কৃষি দপ্তর থেকে যে ডেটাগুলো বা ডাটাগুলো প্রকাশিত হয়েছিল তাতে বলা হচ্ছে 2001 সালে ভারতে শস্য প্রকারতার মান ছিল কত? 140%। কিন্তু 2004-5 সালে বা 5-6 সালে সেটা কিন্তু একটু কমে আসে। 2005-2006 যে কৃষি বছর, এই কৃষির বছরে সেই শস্য প্রকারতার মান কিন্তু হয় 132.4% মতো। এর কারণ অবশ্যই কিছুটা অনাবৃষ্টি এবং মানুষের কৃষিতে কিছুটা লাভ না হওয়ার জন্য কৃষি থেকে কিছুটা মানে মুখ ফিরিয়ে নেওয়া কৃষকদের। কিছু জমিতে হয়তো দেখা যাচ্ছে চাষ করে লস হচ্ছে, অতএব চাষ করলামই না, পতিত হয়ে থাকলো। তো পার্সেন্টেজটা কিন্তু 2001 সালের তুলনায় 2005-6 সালের কৃষি বছরে প্রায় 8%-এর মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। তো যাই হোক, এই শস্য প্রকারতার মান ভারতের যে সমস্ত জায়গায় 160 বা 165%-এর বেশি, পাঞ্জাবের কোনো কোনো অঞ্চলে এই শতাংশের মানটা 200%-এরও বেশি। তো মূলত 165 বা 160%-এর বেশি যে শস্য প্রকারতার মানের অঞ্চলগুলি রয়েছে সেগুলি হলো পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহারের কিছুটা অংশ, এই অঞ্চলটা। এরপরে আমরা যদি ভারতের সাপেক্ষে মধ্যম প্রকারতাযুক্ত অঞ্চলগুলিকে দেখি, অর্থাৎ যেগুলোর প্রকারতা 135 থেকে 160%-এর মধ্যে, সেই জায়গায় কিন্তু বিহারের বাকি অংশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এদিকের মধ্যে আমার আসাম, ত্রিপুরা, এই অঞ্চলগুলো কিন্তু আমার পড়বে। এবং পড়বে কি মধ্যপ্রদেশ, পড়বে হচ্ছে জম্মু কাশ্মীর, এছাড়া পড়বে উত্তরাঞ্চল, এছাড়া পড়বে গুজরাটের সামান্য অংশ এবং রাজস্থানের কিছুটা অংশ, যেখানে শস্য প্রকারতা 135 থেকে 160%-এর মতো। 135%-এর কম, অর্থাৎ স্বল্প শস্য প্রকারতা, সেই সমস্ত অঞ্চলকে ভারতের বাকিটা, মধ্যপ্রদেশ আছে, আমার কর্ণাটক আছে, মহারাষ্ট্র আছে, তামিলনাড়ু আছে, এইদিকে গেলে আমার কেরালা রয়েছে, গুজরাট রয়েছে, অবশ্যই রাজস্থান পড়বে, এবং উত্তর পূর্বের এই বিস্তীর্ণ অঞ্চল যেটা মূলত বন্ধুর ভূপ্রকৃতি অর্থাৎ পার্বত্য ভূপ্রকৃতি রয়েছে, এবং এইদিকে রয়েছে কি ডেকান ট্র্যাপ অর্থাৎ দাক্ষিণাত্যের যে মালভূমি, আগ্নেয় শিলা দিয়ে গঠিত মালভূমি অঞ্চল, যেখানটাতে মূলত তুলোর চাষ হয়। সেই কারণে কি হচ্ছে শস্য প্রকারতার মান এখানে কমে আসছে। আর রাজস্থান আমরা জানি যে এখানে থর মরুভূমি অঞ্চলে জলের যোগান অর্থাৎ কৃষির জন্য অনুকূল পরিবেশ না থাকার জন্য অবশ্যই বছরে বেশি শস্য এখানে চাষ করা যায় না। সেই কারণে এই অঞ্চলগুলিতে শস্য প্রকারতার মান কি হচ্ছে? কম হচ্ছে। তো ভারতের এই সাপেক্ষে আমরা শস্য প্রকারতা, তো এখানে একটা কথা বলার যে শস্য প্রকারতা কাকে বলে যদি আমাদের আসে, তাহলে অবশ্যই আমরা সংজ্ঞা লিখছি, সূত্র লিখছি, এবং তারপরে যদি শস্য প্রকারতা সম্পর্কে আমাদের 3 নম্বরের প্রশ্ন আছে যে শস্য প্রকারতার গুরুত্ব, তাহলে আগের যে বললাম পয়েন্টগুলো সেগুলো তোমরা অবশ্যই সবকটা বলবে। এবার যদি আমাদের প্রশ্নটা এভাবে দেয় যে শস্য প্রকারতাটি ব্যাখ্যা করো, মার্কস কত আছে? 3। সেক্ষেত্রেও বা যদি 2ও থাকে সংজ্ঞাও, সেক্ষেত্রে তোমরা ভারতের একটা আউটলাইন মানচিত্র এঁকে মোটামুটি ভাবে 3টে ইনটেক্সে, বেশি বিবরণ দেওয়ার দরকার নেই, ভারতের মানচিত্রটা অঙ্কন করলে নিচে লিখে দিলে ভারতের শস্য প্রকারতার মানচিত্র বলে, এখানে 3টে বক্স করলে, যে বক্সে ইন্ডেক্স করলে, আর ইন্ডেক্সটা তোমরা প্র্যাকটিক্যালি শিখেইছো, ইন্ডেক্সের মাধ্যমে তোমরা 3টে আলাদা আলাদা কালার করলে যে এটার শস্য প্রকারতা এই অঞ্চলটির 165-এর বেশি,
বাকি যে অঞ্চলটা আমি বললাম যে শস্য প্রকারতা 135-এর কম বা 135 থেকে 60-এর মধ্যে, তাহলে তার একটি আলাদা রং করলে এবং বাকি অঞ্চলটাকে রং করলে বা সাদা রং লিখেই ওখানে বা হালকা করে অন্য কোনো শেড দিয়ে, কারণ ওই অঞ্চলটা অনেক বড় হবে, সময় যাবে, সেক্ষেত্রে তোমরা একটু হালকা শেড দিয়ে তোমরা কি লিখে দিলে যে এই অঞ্চলের শস্য প্রকারতা 135-এর কম, অর্থাৎ এই অঞ্চলগুলি ভারতে সবচেয়ে স্বল্প শস্য প্রকারতা যুক্ত অঞ্চল। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরের দিন বা পরের ক্লাসটাতে আমরা কি করব, কৃষির যে আধুনিকীকরণ সেই উপাদানগুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা একেবারে বিস্তৃত আলোচনা করব। আর বিশেষ করে আলোচনা করতে হবে জলসেচ পদ্ধতিগুলো নিয়ে, কৃষির যান্ত্রিকীকরণ নিয়ে, আধুনিকীকরণ নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আজকের এই ক্লাসটিও যারা স্কিপ করে দেখলে তাদেরও আমি বলছি পরে কিন্তু তোমরা এটি আর বুঝতে পারবে না, তোমরা আজকেই আবার প্রথম থেকে কিন্তু ক্লাসটিকে ফলো করো। অবশ্যই স্টে হোম, স্টে সেফ।